কে কে গো? ওখানে কে গো? ও মা গো! ও বাবা গো! ও মা গো! ও মা! ও মা গো! তা বাপু, ব্যাপার তো খুব সুবিধের মনে হচ্ছে না। তোদের বাপ কিন্তু ভূত হয়েছে। তোরা ছেলে পুলে নিয়ে থাকিস, একটা কিছু ব্যবস্থা কর। তা না হলে কোনোদিন তো তোদেরও বিপদ হতে পারে। তোরা আমার কথা বিশ্বাস করলি নে তো বাপ, কিন্তু আমি স্পষ্ট দেখছি খুব লম্বা একটা মূর্তি উঠোনে দাঁড়িয়ে আছে। তাদের সারা দেহ সাদা কাপড়ে ঢাকা, মুখটাও দেখা যাচ্ছে না, চোখ দুটো দপ দপ করে জ্বলছে। তার লিক লিকে লম্বা হাত দুটোয় দুটো মুরগি, সে মুরগি দুটো চিড়ে চিড়ে খাচ্ছে। আজ আপনাদের জন্য লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা আধ খাওয়া মরা। পুরনো দিনের ভূতের গল্পের ফ্লেভার ফিরিয়ে আনাটাই আমাদের লক্ষ্য। আমরা অলরেডি হেমেন্দ্র কুমার রায়ের মিসেস কুমুদিনী চৌধুরী ও একদিনের অ্যাডভেঞ্চার আমাদের চ্যানেলে করেছি। লেখক হেমেন্দ্র কুমার রায়ের জন্ম 2রা সেপ্টেম্বর 1888 সালে। তিনি একজন বাঙালি সাহিত্যিক এবং গীতিকার। তিনি কিশোরদের জন্য রহস্য, রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প লেখার জন্য বিখ্যাত। তার লেখা জয়ন্ত মানিক এবং বিমল কুমারের অ্যাডভেঞ্চার আজও বাঙালি পাঠকের মণিকোঠায় অমর হয়ে আছে। তাহলে আর বেশি দেরি নয়, শুরু হচ্ছে আজকের গল্প আধ খাওয়া মরা। গল্প পাঠে আমি সুমন এবং একটি বিশেষ চরিত্রে মৌমিতা। তাহলে শুরু করা যাক আজকের গল্প। রূপনারায়ণ নদের বিরাট একটা চর। নদীর বাঁধটা একটা বিরাট অজগরের মতো এঁকে বেঁকে চলে গেছে দূর থেকে বহু দূরে। বাঁধের ধারে ধারে দুপাশেই বট, অশ্বত্থ, জাম, তেঁতুল, শিরীষ, অর্জুন প্রভৃতি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাঁধ থেকে নেমে খানিকটা এগিয়ে গেলেই গ্রামের সীমানা। প্রথমেই জেলে পাড়া, তার ডান দিকে বাগদিপাড়া, উত্তর দিকে বিভিন্ন জাতের লোক বসবাস করে। অপরদিকে রূপনারায়ণ নদ ঢেউ তুলে তরতর করে এগিয়ে চলেছে। বাঁধের ওপর দিয়ে প্রায় মাইল খানিক গেলেই রূপনারায়ণের প্রকাণ্ড চর। এই চরেই গাঁয়ের লোকেরা মরা পোড়ায়। আশেপাশের প্রায় 10খানা গাঁয়ের মধ্যে ওই একটাই শ্মশান। শ্মশানের কাছাকাছি অনেক নাম না জানা বড় বড় গাছ আর ঝোপঝাড়। পাড়া গাঁয়ে শ্মশান যে কত ভয়ঙ্কর না দেখলে বিশ্বাস করা যায় না। কিন্তু শ্মশানের চারদিকে ছড়িয়ে পড়ে রয়েছে পোড়া কাঠ, আধ পোড়া বাঁশ, ছেঁড়া কাঁথা, ছেঁড়া কাপড়, ছেঁড়া মাদুর, মরার হাত, ভাঙা হাঁড়ি আর সরা। যারা মরা পোড়াতে পারে না তারা সব মরা আর ছোট ছোট ছেলে মেয়েদের মরা মাটিতে পুঁতে দিয়ে যায়। তারপর সেই সব মরা মাটির ভেতর থেকে টেনে বার করে শিয়াল, কুকুর আর শকুনে মনের আনন্দে ছিঁড়ে ছিঁড়ে খায়। কাছের ঝাঁকড়া শিরীষ গাছটায় একদল শকুন থাকে। হঠাৎ একদিন ঘটে গেল ব্যাপারটা। বাগদিপাড়ার নগেন দলুই বউয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায়। প্রায় 4 দিন কেটে গেল। সে আর বাড়ি ফেরে না দেখে সবাই চিন্তায় পড়ল। যেখানে যত আত্মীয় ছিল খোঁজ নেওয়া হলো, কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না তার। সেদিন সকালে জেলে পাড়ার জনা কয়েক লোক ডিঙি ভাসিয়ে মাছ ধরতে এসে পড়ল শ্মশানের বেশ কাছাকাছি। হঠাৎ তাদের নাকে দুর্গন্ধ লাগলো, আর সেই সঙ্গে শকুনের ডানা ঝাপটানির শব্দ। সঙ্গে সঙ্গে তারা দেখল নগেন দলুইয়ের পচা গলা মৃতদেহটা চরে এসে আটকে আছে। শকুনে খানিকটা ছিঁড়ে খেয়েছে। চোখ দুটো শকুনে খুবলে খেয়ে নিয়েছে, শুধু চোখের গর্ত দুটো আছে। জেলেরা এই বীভৎস দৃশ্য দেখে বাগদিপাড়ায় সংবাদ দিল। সকলে তখন সেখানে ছুটে এসে দেখল এত দুর্গন্ধ ছাড়ছে যে কার সাধ্য সেখানে দাঁড়ায়। তখন সবাই নাকে কাপড় চাপা দিয়ে মরাটার পায়ে দড়ি বেঁধে শ্মশানের ভেতর এনে মাটি চাপা দিয়ে চলে এলো। রাত্রেবেলা মাটির ভেতর থেকে নগেনের মৃতদেহটা তুলে শিয়ালে কুকুরে খেয়ে ফেলল। নগেন দলুইয়ের অবস্থা কিন্তু মোটামুটি ভালোই ছিল। তার 2টি ছেলে, তাদের বিয়ে হয়ে গেছে। তারা ভালোভাবেই বাপের শ্রাদ্ধ করল। জেলে পাড়া, বাগদিপাড়ার অনেকেই নিমন্ত্রণ খেয়ে গেল।
এই ঘটনার পর প্রায় 1 মাস কেটে গেল। তারপর থেকেই নানা রকম অবিশ্বাস্য ঘটনা ঘটতে লাগলো। কখনো বাগদিপাড়া থেকে, আবার কখনো জেলেপাড়া থেকে হাঁস, মুরগি, ছাগল, যাবতীয় জীবজন্তু চুরি যেতে লাগলো। একদিন নগেনের বউ রাত্রেবেলা একটি শব্দ শুনে এসে দেখল তাদের আম গাছটার নিচে যেন কে একজন সাদা কাপড় গায়ে দাঁড়িয়ে রয়েছে। ওখানে কি গো? সে ভয় পেয়ে চেঁচাতে চেঁচাতে ঘরে এসে দরজা বন্ধ করে দিল। মায়ের চিৎকার শুনে ছেলেরা হ্যারিকেন হাতে নিয়ে বাইরে এসে চারদিকে দেখল, কিন্তু কাউকেই দেখতে পেল না। তখন তারা বলা বলি করতে লাগলো, ও কেউ নেই, সব মায়ের মনেরই ভুল, গাছের ছায়া দেখে মা ভয় পেয়েছে হয়তো। কিন্তু রাত্রে বাঁধের ওপর আর শ্মশানেও একটা কঙ্কালকে ঘোরাফেরা করতে দেখা গেল, এবং সেই দেখে গাঁয়ের সবাই কিন্তু ভয় পেয়ে গেল। রাত্রে শ্মশানে মরা নিয়ে আসা বন্ধ করে দিল সবাই। জেলেরা সারা দিন রূপনারায়ণে মাছ ধরে, সন্ধে হলেই যে যার বাড়ি ফিরে আসতে লাগলো। এমনকি বাঁধের ওপর দিয়েও লোক চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। সন্ধে হলেই রাস্তা একেবারে ফাঁকা, শুনশান হয়ে গেল। সেদিন রাখাল জেলের একটা বাছুর গেল হারিয়ে। সারাদিন খোঁজ করা হলো, কিন্তু কোথাও পাওয়া গেল না বাছুরটাকে। একদিন পরে একজন লোক শ্মশানের দিকে এসছিল। সে দেখল রাখাল জেলের বাছুরটা মরে পড়ে আছে, আর তার আধখানা কে যেন চিবিয়ে খেয়েছে। বাকিটা পড়ে আছে একটা গাছের তলায়। খবরটা শুনে রাখাল এসে দেখল ব্যাপারটা। কি করবে, তাই সে কিচ্ছু না বলে চলে এলো সেখান থেকে। মনে মনে সে বুঝল নগেন দলুই ভূত হয়ে এইসব কাণ্ড করছে। জেলে পাড়ার ফকির আর নিধিরাম দেখল নগেনের বাড়ির দরজার কাছে একটা আবছা মূর্তি দাঁড়িয়ে আছে। সারা দেহ তার সাদা কাপড়ে ঢাকা। ওরা চোর ভেবে জিজ্ঞাসা করলো, এই ওখানে কে রে? সঙ্গে সঙ্গে সেই আবছা মূর্তিটা ঘুরে দাঁড়ালো। ওরা আশ্চর্য হয়ে দেখলো লোকটার মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে। দেখতে দেখতে মূর্তিটা বিরাট লম্বা হয়ে গেল। এই ব্যাপার দেখে ফকির আর নিধিরাম ভয় পেয়ে পাগলের মতো ছুটে পালালো। সবার মুখে মুখে খবরটা জানাজানি হয়ে গেল। পাড়ার লোক ভয় পেয়ে সন্ধে 7টার পর নগেন দলুইয়ের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়া আসা পর্যন্ত বন্ধ করে দিল। ফকির জেলে নগেনের ছেলে দুটোকে বলল, তা বাপু, ব্যাপার তো খুব সুবিধের মনে হচ্ছে না। তোদের বাপ কিন্তু ভূত হয়েছে। তোরা ছেলে পুলে নিয়ে থাকিস, একটা কিছু ব্যবস্থা কর, তা না হলে কোনোদিন তো তোদেরও বিপদ হতে পারে। নগেনের বড় ছেলেটাও ভয় পেয়ে বলল, কি ব্যবস্থা করা যায় দেখছি খুড়ো। মাও একদিন দেখেছিল, আমরা না তার কথা বিশ্বাস করিনি, কিন্তু এখন দেখছি বিশ্বাস না করে কোনো উপায় নেই। নগেনের ছোট ছেলে বলল, আমিও সেদিন ভোরের দিকে বাইরে বেরিয়ে সাদা কাপড় ঢাকা একটা মূর্তি দেখেছিলাম, কিন্তু সবাই ভয় পাবে বলে আর কাউকে বলিনি। নিধিরাম সব কিছু শুনে কিছুক্ষণ ধরে কি যেন ভাবল, তারপর গম্ভীরভাবে বলল, এখানে তো ভূতের ওঝাও নেই, তবে শুনেছি মহেশপুরে একজন লোক আছে, সেই নাকি ভূত ছাড়ায়। তোরা এক কাজ কর বাবা, তোরা যা তার কাছে, সে কি বলে একবার শুনে দেখ। এই পরামর্শ দিয়ে ফকির আর নিধিরাম যে যার বাড়ি চলে গেল। নগেনের বড় ছেলে তার ছোট ভাইকে বলল, ভাই, মহেশপুর তো এখান থেকে প্রায় 4 ক্রোশের ওপর পথ, যেতে আসতে প্রায় 9-10 ক্রোশ। আজকে তো আর কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। কাল সকালেই আমি সাইকেল নিয়ে বেরিয়ে যাব, বুঝলি? বিকেলে তাহলে ফিরে আসতে পারবো। এভাবেই দুই ভাই চুক্তি করল। সেদিন রাত্রেই ঘটনাটা ঘটল নগেনের বাড়িতে। রাত্রে খাওয়া দাওয়া সেরে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল। রাত প্রায় তখন 2-2:30 হবে।
হঠাৎ হাঁস মুরগির ঘরে ছটপটানি আর কোঁক কোঁক শব্দ শুনে ঘুম ভেঙে গেল নগেনের বউয়ের। নগেনের বউ ভাবল বোধহয় হাঁস মুরগির ঘরে শিয়াল ঢুকেছে। এই কথা মনে করে সে একটা হ্যারিকেন আর একটা লাঠি নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। উঠোনে পা দিতেই সে দেখল খুব লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে উঠোনের মাঝখানে। তার লম্বা লম্বা লিকলিকে হাত দুটোতে দুটো মুরগি, আর সে মুরগি দুটোকে ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে। ও মা গো, এই দৃশ্য দেখে ও বাবা গো, নগেনের বউ ও মা গো, শব্দ ও মা, করে হ্যাঁ, চিৎকার ও মা। করে উঠোনে পড়ে অজ্ঞান হয়ে গেল। সেই শব্দ শুনে ছেলের বউরা এবং ছেলেরা সবাই ছুটে এলো হ্যারিকেন নিয়ে। উঠোনের মাঝে মাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি জল পাখা নিয়ে এসে সবাই শুশ্রূষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ সেবা শুশ্রূষা করার পর জ্ঞান ফিরে এলো নগেনের বউয়ের। ছেলেরা জিজ্ঞাসা করলো, কি হয়েছিল মা, কি হয়েছিল, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? নগেনের বউ তখন হাঁপাতে হাঁপাতে দু এক কথায় ছেলেদের সব ব্যাপারটা বলল। উঠোনে যেখানে কঙ্কালটা দাঁড়িয়েছিল সেই জায়গাটা ইশারা করে দেখিয়ে দিল। সবাই আলো হাতে উঠোনের মাঝখানে গিয়ে দেখল চারদিকে মুরগির পালক আর রক্ত ছড়ানো রয়েছে, কিন্তু ধারে কাছে তখন কাউকে দেখা গেল না। নগেনের ছোট ছেলে বলল, হয়তো শিয়াল ঢুকে মুরগিটা খেয়েছে। রাতের অন্ধকারে শিয়ালের চোখ দুটো তো দপদপ করে জ্বলে, মা হয়তো তাই দেখি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিল। ছেলেদের কথা শুনে নগেনের বউ বলল, তোরা আমার কথা বিশ্বাস করলি নে তো বাপ, কিন্তু আমি স্পষ্ট দেখছি খুব লম্বা একটা মূর্তি উঠোনে দাঁড়িয়ে আছে। তাদের সারা দেহ সাদা কাপড়ে ঢাকা, মুখটাও দেখা যাচ্ছে না, চোখ দুটো দপ দপ করে জ্বলছে। তার লিকে লম্বা হাত দুটোয় দুটো মুরগি, সে মুরগি দুটো চিড়ে চিড়ে খাচ্ছে। এই সব কথাবার্তা হচ্ছিল তাদের নিজেদের মধ্যে। এমন সময় বাড়ির পিছন দিক থেকে শোনা গেল এক ভয়ঙ্কর হাসির শব্দ। সেই হাসির শব্দ শুনলে বুক কেঁপে ওঠে। সেই শব্দ শুনে সবাই চমকে উঠল। তারা বুঝতে পারল এটা একটা ভৌতিক কাণ্ড ছাড়া আর কিচ্ছু হতে পারে না। ভয় পেয়ে সবাই ঘরে ঢুকে বসে রইল সকাল হবার অপেক্ষায়। পরের দিন নগেনের বড় ছেলে সাইকেল নিয়ে চলে গেল সেই 4 ক্রোশ দূরে মহেশপুরে ওঝার বাড়িতে। কিন্তু মুশকিল হলো ওঝা তখন অসুস্থ। নগেনের ছেলে একে একে সব কথা বলল তাকে। ওঝা সব কথা মন দিয়ে শুনে বলল, দেখো বাবা, আমার বয়স হয়েছে, তাছাড়া আজ 1 সপ্তাহের ওপর আমি উঠতেও পারছি নে, হাঁটতেও পারছি নে। তবে একটু সুস্থ হলেই আমি গিয়ে সব ব্যবস্থা করে আসব। আচ্ছা, এখন বলো, তোমাদের ঘরে মোট কতজন লোক? নগেনের ছেলে বলল, আমরা সব শুদ্ধ 8 জন। ওঝা বলল, বেশ, আমি তাহলে তোমাকে 8টা মাদুলি দিচ্ছি। কালো সুতোয় বেঁধে হাতে রাখবে, হ্যাঁ, আর ছেলেদের গলায় বেঁধে দেবে। আর আর এই 4টে পেরেক দিচ্ছি, তোমাদের ভিটে 4 কোণে পুঁতে দিও। তাহলে তাহলে সে আর তোমাদের বাড়ির সীমানায় আসতে পারবে না। এই কথা বলে ওঝা 8টা মাদুলি আর 4টে বড় বড় পেরেক তার হাতে দিল। পেরেক আর মাদুলি নিয়ে নগেনের বড় ছেলে বিকেলের দিকে ফিরে এলো। তারপর ওঝার কথা মতো সকলকে মাদুলি পরানো হলো আর পেরেক পুঁতে দেওয়া হলো। সেই দিন থেকে নগেন দলুইয়ের বাড়িতে ভূতের উপদ্রব কমে গেল বটে, কিন্তু গ্রামে উপদ্রব বেড়ে গেল।
গাঁয়ের লোকের ঘর থেকে হাঁস, মুরগি আর ছাগল প্রায় চুরি হতে লাগলো। অন্ধকারে সেই ছায়া মূর্তিকেও দেখতে পেল অনেক মানুষ। তাছাড়া কারো বাড়িতে গভীর রাতে ইট পড়তে থাকলো দুমদাম করে, আবার কারো বাড়িতে গরুর হাড়, মোষের হাড়, মানুষের হাড় পড়তে থাকলো। আবার কারোর ঘরের চালে মরা পোড়া কাঠ, বাঁশ পড়েও থাকলো। সারা গাঁয়ের লোক ভয়ে কাঠ হয়ে গেল। সন্ধে হতে না হতেই যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে ভয়ে ভয়ে রাত কাটাতে লাগলো। সন্ধ্যের পর অত বড় গ্রামটা যেন শ্মশানের মতো জনশূন্য মনে হয়। সেদিন রাত্রে অনেক দূর থেকে একদল লোক একটা মড়া নিয়ে শ্মশানে এলো পোড়াতে। লোকগুলো চিতা সাজিয়ে মড়াটাকে তার ওপর তুলে আগুন দিল। তারপর সব যাত্রীরা একটু দূরে বসে আপন মনে তামাক টানতে লাগলো। এদিকে সেই অবসরে পাশের বটগাছ থেকে লম্বা হাত বাড়িয়ে নগেন মড়াটাকে চিতা থেকে তুলে নিয়ে গাছের ওপর বসে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। তামাক খেয়ে লোকগুলো চিতার কাছে এসেই দেখলো এবং অবাক হয়ে গেল। শুধু চিতাটাই জ্বলছে, মড়াটার পাত্তা নেই। লোকগুলো রীতিমতো ভয় পেয়ে গেল। নদীতে তখন মালপত্র বোঝাই করা একটা বেশ বড় নৌকো বাঁধা ছিল। মাঝি বসে অপেক্ষা করছিল জোয়ারের আশায়। নৌকোর ছাদের ওপর হালের কাছে বসে মাঝি তখন তামাক খাচ্ছিল। সে অনেক আগেই ব্যাপারটা লক্ষ্য করেছিল, কিন্তু শবদাহকারীরা যাতে ভয় পায় না সেই জন্য সে চুপচাপ দেখে যাচ্ছিল। সব যাত্রীরা যখন ভয় পেয়ে বাঁচাও 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 বলে চেঁচাতে লাগলো আর নৌকোর আলো দেখে সেদিকে ছুটে গেল, তখন নৌকোর মাঝি চেঁচিয়ে বলল, ভয় পেও না তোমরা, ওখানেই দাঁড়িয়ে থাকো, আমি যাচ্ছি। মাঝির কথা শুনে সব যাত্রীরা সেইখানেই দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগলো। নৌকোর মাঝিটি ছিল একজন বেশ নামকরা ভূতের ওঝা। সে একটি পুঁটুলি হাতে নিয়ে আরেক হাতে হুঁকো নিয়ে নৌকো থেকে নেমে এলো শ্মশানে। লোকগুলোকে তখন মাঝি তার পাছে বসিয়ে বিড় বিড় করে কি সব মন্ত্র বলতে বলতে লোকগুলোর চারপাশে কি যেন ছড়িয়ে দিয়ে হুঁকোয় দু এক টান দিয়ে বলল, কোনো ভয় নেই তোমাদের, ভূতের বাবারও সাধ্য নেই যে তোমাদের কাছে আসে। আমি গণ্ডি দিয়ে দিয়েছি, যতক্ষণ তোমরা এই গণ্ডির মধ্যে থাকবে ততক্ষণ তোমাদের ভূতে কোনো ক্ষতি করতে পারবে না। তারপর সকাল হলে বাড়ি চলে যাবে। দিনের বেলা ভূত লোকের কাছে আসে না। তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করলো, মড়াটা তাহলে গেল কোথায়? মাঝি বলল, তাকে চিতা থেকে তুলে নিয়েছে। মাঝির কথা শুনে সবাই ভয় পেয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। কারো মুখে আর কোনো কথা নেই। মাঝি আবার বলল, চিতা থেকে তুলে নিয়েছে। ওদের মধ্যে থেকে একজন যুবক বলল, আগুনের ভেতর থেকে তাকে তুলে নিল কি করে? গাছের ওপর থেকে হাত বাড়িয়ে। মাঝির কথা শুনে যুবকটি যেন একটু অবজ্ঞার হাসি হাসল। তাই দেখে মাঝি বলল, কি বিশ্বাস হচ্ছে না বুঝি? দেখতে চাও? হ্যাঁ, দেখান তাহলে, তবে তো গিয়ে বিশ্বাস করবো নাকি? হ্যাঁ, দেখো, আবার অজ্ঞান হয়ে যাবে না তো? এখনো যখন অজ্ঞান হইনি তাহলে আর হব না। বেশ, তাহলে এসো আমার সঙ্গে। ওই দেখো। সকলে দেখল বট গাছের মগডালের ওপর বসে একটা বিভৎস কঙ্কাল তাদের সেই মড়াটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কি ভয়ঙ্কর দৃশ্য! ভয় পেয়ে সবাই চোখে হাত চাপা দিয়ে মাঝির কাছে সরে এলো। মাঝি বলল, কি এবার বিশ্বাস হলো তো? যাকগে, তোমাদের কোনো ভয় নেই। ও গাছ থেকে নেমে আসতেও পারবে না আর কোথাও যেতেও পারবে না। আমি গাছটাকে গণ্ডি দিয়ে দিয়েছি। এই কথা বলে মাঝি হুঁকোটা সেখানে রেখে পুঁটুলিটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, তোমরা এখানে চুপচাপ বসে থাকো, কেমন? মাঝিকে চলে যেতে দেখে লোকগুলো ভয় পেয়ে কাতরভাবে বলল,
আপনি আমাদেরকে এভাবে ফেলে রেখে যাবেন না। সকাল হলে তারপর যাবেন না হয়। দয়া করে সকাল না হওয়া পর্যন্ত আপনি একটু অপেক্ষা করুন। ভয় নেই, ভয় নেই, আপনারা এখানে বসুন, আমি ওর পরিচয়টা নিয়ে আসছি। মাঝি চলে গেল বটগাছের দিকে। লোকগুলো ভয়ে কাঠ হয়ে বসে রইল। স্পষ্ট শোনা যেতে লাগলো মাঝি বলছে, তুই কে? আমি নগেন দলুই। তোর বাড়ি কোথায়? বাঁধের ওপারে বাগদি পাড়ায়। বাড়িতে কে আছে তোর? বাড়িতে বাড়িতে আছে দুটো ছেলে, তাদের বউ, নাতি নাতনি, আর আছে আমার বউ। ঠিক আছে, তুই গাছেই বসে থাক। পালাবার চেষ্টা করলেই জ্বলে পুড়ে মরবি। আমি তোকে বেঁধে দিয়ে যাচ্ছি। তাই নাকি রে? তাই? ও, ও, এবার বুঝলি তো আমার ক্ষমতা? চুপচাপ ওখানেই বসে থাকবি। মাঝি আবার ফিরে এলো। লোকগুলোকে বলল, আচ্ছা, সকাল হলেই আপনারা গায়ে গিয়ে লোকজনদের ডেকে আনবেন, কেমন? দেখতে দেখতে পূর্ব দিক ফর্সা হয়ে এলো। গাছে গাছে পাখি ডেকে উঠল। একটু পরেই সকাল হলো। দুজন লোক গায়ে গিয়ে এই সংবাদ দিল। গ্রাম থেকে বহু লোক এলো দেখতে। নগেন দলুইয়ের দুই ছেলেও এলো। সবাই এলো বটগাছের নিচে। গাছের ওপরে তখন কিছুই দেখা যাচ্ছে না, শুধু একটা মড়া ঝুলছে, সেইটাই দেখা যাচ্ছে। মাঝি বলল, মড়াটাকে ফেলে দে নগেন। সঙ্গে সঙ্গে দমাস করে মড়াটা মাটিতে পড়ে গেল। সবাই দেখে তো অবাক। মড়াটার খানিকটা মাংস কে যেন খুবলে খেয়েছে। মাঝি বলল, নগেনের ভূতি মড়াটাকে চিতা থেকে তুলে নিয়ে গাছে গিয়ে বসে বসে খেয়েছে। দিনের বেলা তো ওদের দেখা যায় না, তা না হলে আমি আপনাদের দেখিয়ে দিতাম। মাঝি এবার বিড় বিড় করে কি সব মন্ত্র বলে উঠতেই গাছের ওপর থেকে নগেন বলে উঠল, এবার আমাকে ছেড়ে দে, এবার আমাকে ছেড়ে দে, এবার আমাকে ছেড়ে দে। তুই একেবারে এদেশ থেকে চলে যাবি নগেন, কথা দে। না, না, যাব না, আমি যাব না, আমি এখানেই থাকবো। এখানে থাকবি কেন? এখানে আমার বউ ছেলে রয়েছে, তাছাড়া বউটার জন্যই আমি জলে ঝাঁপ দিয়ে মরেছি। ওকেও আমি ঘাড় মটকে শেষ করব। এই কথা শুনে নগেনের ছেলেরা ভয় পেয়ে মাঝিকে বলল, দয়া করে আপনি আমাদের রক্ষা করুন। মাঝি বলল, তোমাদের বাবা ভূত হয়ে কষ্ট পাচ্ছেন, শুধু শুধু ওকে কষ্ট দিয়ে লাভ কি? তোমাদের মধ্যে যে কোনো একজন গয়ায় গিয়ে ওর নামে পিণ্ড দাও, তাহলেই তোমার বাবা প্রেতজনি থেকে উদ্ধার পাবেন। তখন গাঁয়ের একজন বয়স্ক লোক বলল, এখন ওরা কি করবে বাবু? যদি আজ রাতেই কারো ঘাড় মটকে দেয় বা গ্রামবাসীর ক্ষতি করে, তাহলে কি হবে? তা পারবে না। আমি গাছের চারদিকে গণ্ডি দিয়ে যাচ্ছি, ও গাছ থেকে কোথাও যেতে পারবে না। 7 দিন এই গাছেই ও বন্দি থাকবে। তবে তার মধ্যে যদি পিণ্ড না দেওয়া হয়, তাহলে কিন্তু ও গ্রামে গিয়ে আবার উপদ্রব করবে। নগেনের ছেলে বলল, আমি আজই রওনা হয়ে যাচ্ছি, আজই। নগেন, তুই উদ্ধার হলে কি চিহ্ন রেখে যাবি বল? এবার কিন্তু কোনো উত্তর এলো না। গাছের ওপর থেকে খোনা গলায় চেঁচিয়ে উঠল নগেনের ভূতটা, ওরে বাবা রে, গেছি রে, জলে মরে গেলাম। বল কি চিহ্ন রেখে যাবি, তাড়াতাড়ি বল। দাঁড়াও, 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 বলছি। আমি
আমি এই গাছের একটা মোটা ডাল ভেঙে দিয়ে যাব। আচ্ছা, এবার আপনারা মড়াটা নিয়ে গিয়ে পুড়িয়ে দিন, কোনো অসুবিধা নেই। আর গ্রামের সমস্ত মানুষদেরকে বলছি, আপনারা ফিরে যান। আজ থেকে আর গায়ে কোনো উপদ্রব করবে না নগেন। এই কথা বলে মাঝি ফিরে গেল নৌকোয়। সব যাত্রীরা আবার নতুন করে চিতা সাজিয়ে আধ খাওয়া মড়াটাকে পুড়িয়ে ফিরে গেল যে যার ঘরে। নগেনের বড় ছেলে সেদিনই রওনা হয়ে গেল গয়ার উদ্দেশ্যে। সে যেদিন নগেনের নামে গয়ায় পিণ্ড দিল, সেই দিন দুপুরেই মড় মড় করে ভয়ঙ্কর শব্দে বটগাছের একটা ডাল ভেঙে পড়ল। অবাক হয়ে গ্রামবাসীরা দেখল সেই অভূতপূর্ব দৃশ্য। সেদিন থেকে গাঁয়ে আর কোনো ভূতের উপদ্রব রইল না। শেষ হলো আমাদের আজকের পরিবেশনা, হেমেন্দ্র কুমার রায়ের আধ খাওয়া মড়া। কেমন লাগলো আমাদের গল্প আমাদের প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে আমি সুমন এবং নগেন দলুইয়ের বউয়ের চরিত্রে মৌমিতা চক্রবর্তী। আর আমাদের টিমের দুজন মানুষকে মেনশন এখানে করতেই হবে, অরিজিৎ ভট্টাচার্য এবং শুভম ঘোষকে স্টোরিজ উইথ সুমন অ্যান্ড কোম্পানির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো পরের সপ্তাহে দেখা হচ্ছে শনিবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের সাথে। টিল দেন সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। গুড নাইট।